চন্ডিকা হিসেবে এই বৎসরের শীতের অপ্রতুলতার কথা তুলিয়া শহরবাসীদের স্বাস্থ্য সম্বন্ধে খানিকটা মামুলি হা হুতাশের পর বাড়িওয়ালা ভৈরববাবু আসল কথা পারিলেন। তাহলে কাল সকালের দিকে ঘরটা ছেড়ে দেবেন কান্তিবাবু। সেই ভদ্রলোক সন্ধ্যা নাগাদ আসবেন। দেখি যদি হোয়াইট ওয়াশটা করিয়ে ফেলতে পারি। ফ্যামিলি নিয়ে আসছেন। আচ্ছা বলিলাম বটে, কিন্তু চোখে অন্ধকার দেখিলাম। সত্যের অপলাপ করিব না, নোটিশ যথাসময়ে পাইয়াছি, কিন্তু মাথা বুঝিবার মতো এতটুকু আশ্রয় আজ মাসখানেকের মধ্যে সংগ্রহ করিতে পারি নাই। অথচ উঠাইয়া দিতেছে বলিয়া ভৈরববাবুকেই বা দোষ দিই কেমন করিয়া? 2 পয়সা বেশি কে না চায়? মাত্র 10টি টাকার বিনিময়ে 3 তলার উপর পূর্ব দক্ষিণ খোলা এত বড় একখানি ঘর এই বাজারে নিতান্তই দুর্লভ। এ কথা অস্বীকার করিবার উপায় নাই। পূর্ব দক্ষিণ খোলা চুলায় যাক, শুধু 4খানা দেয়ালও যে প্রায় ভগবানের মতোই দুর্লভ হইয়া উঠিয়াছে, এ কথা হাড়ে হাড়ে টের পাইয়াছি। আত্মসম্মানটুকুতে আঁচড় লাগিবার ভয়ে কখনো বড়লোক আত্মীয়ের দ্বারস্থ হই নাই। আজ মরিয়া হইয়া পিসিমার বাড়ি চলিলাম। পিসিমার বাড়ি প্রকাণ্ড বাড়ি, ভেলা ছড়িয়া করিয়া 10টা মানুষকে আশ্রয় দেওয়া যায়। থাকিতে চাইলে আপত্তি করিতে পারিবে না, এই বিশ্বাস ছিল। তা আপত্তি অবশ্য করিলেন না, শুধু প্রস্তাবটা শুনিয়া ভারী মুখে কহিলেন, বড় মুখ করে বলছো, না করতে পারি না, তবে কোথায় যে জায়গা দেব তাই ভাবছি। মনি শ্বশুর বাড়ি থেকে আসছে, মেজ বৌমা ও মাসে আতুর হবে। ইলুর নতুন বিয়ে হয়েছে, নাচ জামাইটি নিত্যই আসা যাওয়া করছে। ছেলেদের মাস্টার আসে, তার জন্য একখানা ঘর না দিলে চলে না। নজির আরো বাড়িবার ভয়ে কাজ আছে অজুহাত দেখাইয়া তাড়াতাড়ি চলিয়া আসিলাম। কিন্তু আসিব কোথায়? আমার সেই 5 বৎসরের সুখ দুঃখের সাথী প্রিয় পরিচিত আশ্রয়টুকুর মেয়াদ মাত্র আর 1টি রাত্রি। অনেক ঘোরাঘুরির শেষে ক্লান্ত শরীর মন লইয়া আবার ফিরিয়া আসিলাম। এখনো ঘণ্টা কয়েক যাহার উপর দাবি আছে তাহার কাছে। সিঁড়িতে উঠিতেই কানে আসিল একটি দরাজ গলার প্রশ্ন, উঠে যাবে মানে? যাবে কোথায় উনি? 1 ইঞ্চি জায়গা খালি আছে কলকাতা শহরে? আড়ালে দাঁড়াইয়া আড়ি পাতবার স্বভাব নয়, তবু ভৈরববাবুর উত্তরটা শুনিবার জন্য উৎকর্ণ হইয়া পড়িলাম। কোথায় যাবে সে কথা তো আমার জানবার কথা নাই মশাই। পোষাচ্ছিল না নোটিশ দিয়েছি, ব্যাস। নোটিশ দিয়েছি ব্যাস? বলি চোখের ওপর চামড়া আছে কি নেই? না মশাই, কাউকে বাড়ি ছাড়া করে থাকতে পারবো না। ও আমার মেয়েশই ভালো, নিহাত পরিবারটাকে আনতে পারছি না বলেই যা কারো 2-10 দিন। ভৈরববাবু বিরক্তিক্রুব্ধ কণ্ঠে কহিলেন, থাকবেন না তো তাই বলুন, না থাকেন সে আলাদা কথা, তবে কান্তিবাবুকে নিয়ে আমার আর পোষাচ্ছে না মশাই। আপনি না থাকেন ভালো কথা, ভাড়াটে আমি পাবই। 20 টাকা কেন, 25 টাকাতেও পেতে পারি। তা পারবেন না কেন? ঝোপ বুঝে কোপ বসাতে পারলে 50 টাকাও পেতে পারেন। কিছু মনে করবেন না মশাই, আপনি একটি চামার। যাক, ও 25 টাকা আমি আপনাকে দেব, কিন্তু খবরদার বলে দিচ্ছি, ওসব নোটিশ ফটিস তুলে নি। খামোকা নোটিশ দিলেই হলো, লোকটা যাবে কোথায় তার খোঁজ নিতে হবে না। এক কথায় 5টা টাকা বাড়িয়ে যাওয়াতেই বোধ করি চামার নামক গৌরবজনক উপাধিটি হজম করিয়া ভৈরববাবু বিনীত কণ্ঠে কহিলেন, তাহলে থাকবেন কান্তিবাবু আর ভাড়া দেবেন আপনি, এই তো? আমি বা থাকবো না কেন শুনি? দুজনেই থাকবো, আলবাত থাকবো। মিশে থাকতে হচ্ছে না 5 জনের সঙ্গে। তা বেশ, আপনি বুঝুন আর আপনার কান্তিবাবু বুঝুন, আর মশাই ভাড়াটা পেলেই হলো। ভৈরববাবুকে থামিতে দেখিয়া তাড়াতাড়ি কয়েকটা সিঁড়ি নিচে নামিয়া অনর্থক জুতার শব্দ করিতে করিতে উঠিতে শুরু করলাম। আমার সঙ্গে চোখাচোখি হতেই ভৈরববাবু থতমত খাইয়া বলিলেন, এই যে কান্তিবাবু, অনেক দিন বাঁচবেন। কথা হচ্ছে ঘর ছাড়তে হচ্ছে না আপনাকে।
নীরেনবাবু দেবেন না ছাড়তে। তার মানে? নতুন করিয়া বিস্ময় প্রকাশ করিতে হয়। মানে এই বলিয়া নিজের মাথায় হাতের তালুটি একবার বুলাইয়া ইঙ্গিতে উক্ত নীরেনবাবুর মস্তিষ্ক সম্বন্ধে সন্দেহ প্রকাশ করিয়া ভৈরববাবু মুখভঙ্গি সহকারে নামিয়া গেলেন। থাকিয়া গেলাম। নীরেনবাবু আমার সমস্ত আপত্তি অট্টহাস্যের জোরে ধূলিসাৎ করিয়া দিয়া কহিলেন, ফ্যামিলি মানে তো তোমার বৌদি, সেই তো আছে বাপের বাড়ি, এলে তখন বোঝা যাবে। এখন স্রেফ দাদা আর ভায়া, ভায়া দাদা, বুঝলে? নাও এখন স্টোভটা একটু পারো তো দেখি, একটু চায়ের জল চড়ানো যাক। বেটা বাড়িওয়ালার সঙ্গে বকে বকে গলাটা শুকিয়ে উঠেছে। চায়ের জল ফুটিবার সঙ্গে সঙ্গে তুমিটুকু ঘুচাইয়া তুইতে পরিণত হইল। কর্মস্থল হতে ফিরিয়া বিরাট দেহখানি তক্ত বসে এলাইয়া দিয়া নীরেন্দা তাহার নিজস্ব দরাজ গলায় হাঁক দেন, চায়ের জল হলো নাকি রে কান্তি? কোনো কর্মের নয়, তোর বৌদি হলে এতক্ষণে চাট ও সব কমপ্লিট। তোয়ালে আর ধুতিখানা হাতে করে বলতো, প্রাণেশ্বর মুখ হাত ধো। হাসিয়া ফেলিয়া বলি, আর কতদিন বিরহ যন্ত্রণা সহ্য করবে নীরেন্দা? বৌদিকে আনো। আনবো আনবো, 3 মাসের কন্ট্রাক্ট আছে কিনা, কিন্তু তোর বৌদি এলে এসব ময়লা বিছানাপত্র চলবে না। নোংরা সে একেবারে দেখতে পারে না। তো দেখছি সেই উদোমুদো স্বভাব। যখনই বাপের বাড়ি যায় ঘর দোর একবারে কার করে রেখে দিই, এসে গাড়ি থেকে নেমেই ঝাঁটা নিয়ে লেগে যায়। সকৌতুকে প্রশ্ন করি, তোমার পিঠটা নিয়ে নাকি? দূর রাস্কাল। আদা একগাল হাসিয়া বলেন, তা যা বলেছিস মিথ্যেও না, কম বকুনি সইতে হয় না বাপ। কে ফেলে আমার কোথাও একদণ্ড বার্য নেই, শোন পাগলের কথা। আর এখন আমিও তো এমনি শোধ নিচ্ছি। যত ইচ্ছে ময়লা জামা কাপড়ে থাকি, 7 দিন দাড়ি কামাই না। কি করবেন করুন। তাছাড়াভাবে নিজের রসিকতায় নিজেই হাসিতে থাকেন। বুঝিলাম আজ আর রক্ষা নেই। বৌদির কথা উঠিলে নীরেন্দ্র রাত্রি 12টা বাজাইয়া ছাড়িবেন। বৌদি কি খাইতে ভালোবাসেন, কোন রং পছন্দ করেন, রান্নার হাত কেমন, নীরেন্দ্রার সহিত মান অভিমানের পালাটা কিভাবে কতদূর গড়ায়, তবে কোন দিন একটা তুচ্ছ কারণ নিয়া কলহ করিয়া 3 দিন কথা বন্ধের পর বৌদি যাচি আলাপ করিবার চতুর কৌশল ইত্যাদি খুঁটিনাটি তথ্য 2 কান বোঝাই হইয়া উঠিবে। বলা বাহুল্য, উক্ত আলোচনা তাহার কাছে যতটা মনোরম ততটা আমার কাছে হওয়া সম্ভব নয়। তবু উৎসাহ না দেওয়াটা নিতান্তই হৃদয়হীনের মতো হয়। কাজেই এইসব চিরকালের পচা পুরনো একঘেয়েমি পুনরাবৃত্তি শুনিতে শুনিতে চোখ বড় বড় করিয়া কৌতূহলের ভান না দেখাইলে চলে না। কিন্তু আশ্চর্য, একটি অতি সাধারণ স্ত্রীলোক, খুব সম্ভবত নিরক্ষর, আলোচনা শুনিলে মনে হয় না বুদ্ধির বালাই খুব বেশি আছে। তাহার মধ্যে এত মুক্ত হইবার মতো বস্তু কি থাকিতে পারে? আর এমন লোক স্ত্রীকে দীর্ঘকালের চুক্তিতে বাপের বাড়ি পাঠায় কোন হিসেবে? কি জানি, প্রেমের বাঁধন দৃঢ় করবার বোধ করি এ এক কৌশল। এদের দুজনকে এক ঠাঁই করিয়া দেওয়া আমার কর্তব্য বলিয়া মনে হইতেছে। ঝোঁকের মাথায় আমাকে থাকিতে দিয়া এখন চক্ষু লজ্জা দেয় না পারেন তাড়াতে, না পারিতেছেন বউকে আনতে। কথাটা তুলি তুলি করিয়াও সাহস সংগ্রহ করিতে পারি নাই। লুকাইয়া অনেক খোঁজাখুঁজি শেষে একটা মেষের সিট সংগ্রহ করিয়া আসিলাম। কি বলিয়া কথা আরম্ভ করিব মনে মনে তাহারই রিহার্সাল দিতে দিতে ঘরে ঢুকতেই দেখি নীরেন্দা একটি ছোটখাটো কাপড়ের গাঁটটি ও একজোড়া প্রকাণ্ড পিতলের ফুলদানি সামনে লইয়া ধ্যানী বুদ্ধের মতো বসিয়া আছেন। আমাকে দেখাইয়া চমকাইয়া কহিলেন, কান্তিবাবু যে, সারাদিন বাবুর থাকা হয় কোথায়? চুলের ডগাটি দেখবার জো নেই। ভেবেছিলাম কেনাকাটাগুলো তোমার ঘাড়েই চাপাবো। হাজারোক তোমরা আজকালকার ছেড়ে ফ্যাশন ট্যাশন বোঝো, কাকস্য পরিবেদনা। সুযোগ বুঝিয়া কহিলাম, বাজারে একটা মেষের সিট ঠিক করে এলাম।
বারুদের স্তূপে হাতুড়ি যা পড়ল। এসে সিট ঠিক করে এলাম। নবাব সাহেবের এখানে কি কসুর হচ্ছে? ঠিক করে এলে? কার হুকুমে ঠিক করে এলে শুনি? মাথা চুলকাইয়া বলি, বৌদি এলে একটা ঘরে কি করে থাকা সম্ভব হয় বলো তো? এই কথা। দাদা হঠাৎ গলার স্বর কোমল করিয়া বলেন, সে তেমন মেয়ে নয় রে পাগলা, কিছুটি বলবে না, দেখিস একটু আপত্তি করিবে না। আমার কাছে গল্প শুনে কি ভাবিস তাকে? একগুঁয়ে অভিমানী ঝগড়াটে না? সে ভয় করিস নে। নে দেখ দেখিনি এই পর্দাগুলো কেমন হলো, ফুলদানি দুটো ডিসেন্ট কিনা? চমৎকার, কিন্তু দামও খুব পড়েছে তো। তা নিয়েছে মন্দ নয়, 26 টাকা 12 আনা। কি করি, দেখে কেমন লোভ হয়ে গেল। একবার এক্সিবিশন দেখতে গিয়ে এমনই একজোড়া ফুলদানি দেখে তোর বৌদি সে কি ঝোঁক, ছেলে মানুষের মতো বায়না নেবেই। আমারও রোখ, বাজে খরচ করব না। তবু কতই বা দাম ছিল তখন, 8 টাকা না কত। যাকগে, আনা গেল একজোড়া। যদিও নীরেন্দাকে দাদার মতো ভক্তি করি, তবু মনে মনে না হাসিয়া পারিলাম না। বিরহ যে মানুষকে এতটা কাবু করিয়া আনে, নীরেন্দা তার জ্বলন্ত দৃষ্টান্ত। কিন্তু কি যে মুশকিলে আমি পড়িলাম। দাদা তো প্রেমের স্বপ্নে মশগুল। দিন যত নিকটবর্তী হইতেছে খ্যাপামি ততই বাড়িতেছে। বৌদির মনোরঞ্জনের জন্য রাজ্যের জিনিস আনিয়া জড়ো করিতেছে। ঘর সাজাইবার ধুম পড়িয়া গিয়াছে। সামনের শনিবার আনিতে যাইবার ব্যবস্থা, অথচ আমাকে কিছুতেই ছাড়িতে রাজি নয়। সে ভদ্রমহিলা আসিয়া যে আমাকে কি ঠাঙাইবেন ঈশ্বর জানেন। এবার সকাল হইতে দাদার অস্থিরতা শুরু হইয়াছে। ঘরের জিনিসপত্রগুলো এদিক হইতে ওদিক, ওদিক হইতে এইদিকে 7 বার নাড়াচাড়ার পর গলদঘর্ম অবস্থায় ছোটাছুটি করিয়া আপিসে যাইতেই ভৈরববাবু আমাকে ডাকিয়া তাহার স্বভাবসিদ্ধ চিবানো ভঙ্গিতে কহিলেন, তা কান্তিবাবু আছেন ভালো কি বলেন? প্রশ্নসূচক ভঙ্গিতে চাহিয়া রহিলাম। এই আপনাদের নীরেন্দার কথা বলছি। বলে দিলাম আপনাকে, পড়েছেন একটি 1 নম্বর জোচ্চোরের হাতে। শেষ অবধি আপনার কপালে দুর্গতি আছে মশাই, দেখে নেবেন। বাড়ি নেবার সময় মশাই ডাহা মিথ্যে কথাগুলো বললে। পরিবার বাপের বাড়ি পড়ে আছে, বাড়ির ঘরের অভাবে আনতে পারছি না, হেন তেন। পরিবার আজ 6 মাস হলো পটল তুলেছেন। চমকাইয়া বলিলাম, বলেন কি? আর বলি কি, ওই রকম ব্যাপার। অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়িয়া বলিলাম, এই তো আজকে অফিস ফেরত কেষ্টনগরে যাচ্ছেন স্ত্রীকে আনতে। তাই নাকি? তাহলে এটি বোধহয় করি দ্বিতীয় পক্ষ। বলিয়া ভৈরববাবু মুখভঙ্গি সহকারে নামিয়া গেলেন। নানা চিন্তার উদয় হল, কিন্তু ভৈরববাবুর কথা কি সত্যি বিশ্বাসযোগ্য? নতুন বিবাহের কনে লইয়া হাজির হইবেন? নীরেন্দার ভিতর এত খলকাপটা থাকা সম্ভব? যাক, কয়েক ঘন্টার তো মামলা। রবিবার বেলা 10টায় ট্রেনেই আসিবার কথা। আসিলেন ঠিকই, কিন্তু নতুন কনে লইয়া নয়, পুরনো স্ত্রী লইয়াও নয়। আনিলেন ঠেলা গাড়িতে চাপাইয়া প্রকাণ্ড এক প্যাকিং বাক্স। কফিনের বাক্সের মতো বিশ্রী লম্বাটে গড়নের বাক্সটা দেখাইয়া কেমন অস্বস্তি বোধ করিতে লাগিলাম। নীরেন্দা নামিয়া মুটেদের সঙ্গে ডাক হাঁক শুরু করিয়া দিলেন। 6 জন মুটে মিলিয়া যেভাবে জিনিসটাকে সিঁড়িতে তুলিল এবং দাদা যেরকম প্রাণপণে সাবধানেতে বাণী উচ্চারণ করিতে লাগিল, তাহাতে সন্দেহ রহিল না জিনিসটা মূল্যবান তো বটেই, ভঙ্গুরও। কিন্তু স্বপ্নেও ভাবি নাই মাটির পুতুল। পুতুল ঠিক নয়, প্রতিমূর্তি। কৃষ্ণনগরের নিপুণ শিল্পীর হাতে গড়া একটি ফুল সাজাইয়া শ্রীমূর্তি। সুন্দরী নয়, অতি সাধারণ একটি বাঙালি ঘরের বধূ। শুধু শিল্পীর হাতের গুণে এমনটি সজীব প্রাণবন্ত হইয়া উঠিয়াছে, যেন এই মাত্র কথা কইয়া উঠিবে। পুরের মতো চাইয়া আছি। প্যাকিংয়ের খড়কুটো সরিয়া
নিরিন্দ হাস্যোজ্জ্বল মুখে ছোট ছেলে মেয়েদের পুতুল খেলার মতো প্রতিমার গায়ে সস্নেহী সন্তর্পণে হাত বুলাইতে বুলাইতে কহিতে থাকেন, কি বড় যে তেজ করে বলেছিলে আর আসবো না, হলো না আসতে, গুমর ভাঙলো না, কার কথা থাকলো, কেমন জব্দ করেছি, যাও এখন বাপের বাড়ি, নট নরণচরণ নট কিছু, বুঝলে গো মহারানী। কি কথা নেই কেন? বাচাল বলে বলেছিলাম বলে রাগ করে বোবা হয়ে গেছো বুঝি? অত রাগ কেন তোমার? দয়া মায়া না করে যা ইচ্ছা শাস্তি দাও। পুতুলের মুখে নিতান্ত কাছে মুখ লইয়া যাইতে দেখিয়া বোধ করি অস্পষ্ট একটা শব্দ করিয়া থাকিব। নীরেন্দা চমকাইয়া অপ্রতিভভাবে হাসিয়া ওঠেন। কিছু মনে করিস নে ভাই, একটু প্রেমালাপ করে নিচ্ছিলাম, অনেক দিন পরে দেখা, দেখলি তো বলিনি, মান অভিমান তো দূরের কথা, একটিও কথা কইবে না, ঠিক কি না? মুখখানা হাঁড়ি করে দাঁড়িয়ে আছিস যে, বৌদিকে আনো বৌদিকে আনো, এই তো এনে দিলাম, কথা নেই কেন? রূপসী নয় বলে পছন্দ হচ্ছে না বুঝি? আরে আরে, ও কি খিদে ভাসাচ্ছিস কেন রে ভাই? মুছে ফেল মুছে ফেল, বুড়ো মদ্যর চোখে জল টল দেখতে পারিনি বাপু। বলিতে বলিতে উক্ত অপ্রিয় দৃশ্যটা এড়াইবার জন্যই বোধ করি নিজের চোখের উপর কোঁচার খুঁটটা চাপিয়া ধরেন।